জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। কারো হুকুমে, পরামর্শে কিংবা কোনো পক্ষের হয়ে নয়, সংবিধান এবং আইন অনুযায়ী ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। ভোট অনুষ্ঠানে বিঘ্নকারীদের এবারের নির্বাচনে কোনো সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, নির্বাচনের সময়সীমা চূড়ান্ত করতে প্রয়োজনে শিগগিরই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে কমিশন। জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ তখন যায় সেটা করবো। উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সাথে কোনো দূরত্ব থেকে থাকলে সেটি দূর হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্য কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে পারবেন বলেও জানান তিনি। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ইস্যুতে চলমান সংকট দ্রুত সমাধান না হলে অচলাবস্থা কাটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনের অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক আরও বলেন, আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই, বিরতিহীনভাবে আন্দোলন চলবে। এমনকি নগর ভবনের প্রধান ফটকে তালা না খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন তার সমর্থকরা। ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 3রা জুন ওই আন্দোলনে কিছুটা শিথিল এবং বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এবারের ঈদে রাজনৈতিক বা শো অফ কোরবানি কম হওয়ার কারণে গতবারের চেয়ে 9 লাখ পশু কম কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, ঈদুল আজহার আগে সড়কে চাপ থাকায় ঈদুল ফিতরের মতো স্বস্তির যাত্রা হয়নি, তবে ততটা খারাপ যাত্রা ছিল না। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছুটা সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি। টানা 10 দিন ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয় উপদেষ্টারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু
এবং দেশীয় গরু যেটা খামারিরা করে। চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। পাচার করা অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পাচার হওয়া টাকা উদ্ধারে মামলা করতে হবে, সেক্ষেত্রে সরকারকেই এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। এবং এই ডিসিশনটাও আবার ডিপেন্ড করবে সেই মানে তাদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্বটা কতখানি এবং সেই অপরাধের আমাদের যথেষ্ট প্রমাণাদি আছে কি না। এটা সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে যেটা প্রমাণ দিতে হবে সেটা পার্থক্য অনেক বেশি, গুণগত পার্থক্য অনেক বেশি। ক্রিমিনাল কেসে অনেক বেশি তথ্য উপাত্ত দিতে হবে, অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে এবং নিজেদেরও আস্থা, নিজেদের লয়ার, আমাদের লয়ারদেরও বিশ্বাস করতে হবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা ক্রিমিনাল ভার্ডিক্ট পেতে পারি, সেটা একটা উপায়। আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ঠিক আছে তুমি আমার টাকা নিয়ে গেছো, টাকাটা এইভাবে গেছে, আমি সেটা দেখতে পাচ্ছি এবং এই সম্পদগুলো হয়তো ওই টাকা দিয়ে করা হয়েছে, আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হোক। তো এই লাইনে তখন আর্গুমেন্টটা চলে আসবে। দিন যত যাচ্ছে হাসপাতালে কোভিড সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। এবারের উপসর্গ কিছুটা ব্যতিক্রম, তাই রোগীদের সেবা দিতে আইসিইউ সহ নিরবিচ্ছিন্ন অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে কোভিড পরীক্ষা করা হচ্ছে, সেই সঙ্গে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্র, প্লাটলেট কিট, জনবল ও স্থান সংকটের ব্যাপারেও নানা উদ্যোগ হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড-19 হাসপাতালে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা 14 আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু এই দুই রোগেরই প্রকোপ বাড়ছে। আমি ভর্তি ছিলাম এখানে 7 দিন, তো আমার এখন পা ফুলা, শরীর ব্যথা, এর জন্য আসছি আমি দেখাইতে, আর বাবুর জন্য আসছি জ্বরের জন্য দেখাইতে। জ্বর কোনো সারতেই আছে না, জ্বর এমন জ্বর গায়ের মধ্যে হাত দেওয়া যায় না, প্রচন্ড জ্বর। জ্বরে মায়ে মনে করেন পানিটা খাইয়া পর্যন্ত রাখা পারে না। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো এখনো আমরা অন্তত দেখতেছি না এখন পর্যন্ত। সামনে কি হবে জানি না, তবে সতর্ক থাকা উচিত। রোববার দুপুর পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে আরও 9 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতেই শনাক্ত হয়েছেন 8 জন। বেলা 2টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে জেলায় মোট 18 জন করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে। তবে বেসরকারি পর্যায়ে কিটের সংকট নেই বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এদিকে করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, সর্দি, কাশির রোগী বেশি দেখা যাচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় সেবা পেতেও কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে অন্যান্য রোগীদের। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 10 জন রোগী, যাদের অধিকাংশই এসেছেন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে। চিকিৎসকরা জানান, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা একই সাথে 300টা রোগীকে ইনডোর ম্যানেজমেন্ট দিতে পারবো। তারপরে যদি আমাদের আরও বেশি প্রয়োজন হয়, রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা আপ টু 1054 পর্যন্ত আমরা বেড এক্সটেন্ড করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আরও জনবলের চাহিদা দিব। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। কোভিডের রোগী আগে সাধারণত আমরা কী পাইতাম? সর্দি, কাশি, শ্বাসকষ্ট,
হ্যাঁ, তো এটা থেকে আমরা এই ডেঙ্গুর সাথে মিলে যাচ্ছে বা চিকেনগুনিয়ার সাথে মিলে যাচ্ছে। দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত উপকূলীয় জেলা বরগুনা। দুপুর পর্যন্ত জেলায় নতুন করে ভর্তির সংখ্যা ৭৯। এদিকে এডিসের প্রকোপ এড়াতে ঈদের ছুটির পর তড়িঘড়ি করে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসা সেবা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। নোমান, গত ২৪ ঘন্টায় যে তথ্যটি আপডেট হয়েছে সেটি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বরগুনায় ২৪ ঘন্টায় ৭৯ জন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং আজকে পর্যন্ত এবছরে মোট ১,৮৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আমি যদি আপনাকে দেখাই একটু, এখানে তিল পরিমাণ জায়গা খালি নেই। এখানে মেঝে ডেঙ্গু রোগী করছেন। স্বেচ্ছাসেবকরা তারা এসেছেন এবং এখানে যারা স্বজন এসেছিলেন ৪-৫ জন করে তাদের কিছুটা কমিয়ে দিয়েছেন, রোগীর সাথে একজন বা দুজন করে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো তারপরও এখানে কিন্তু কোনো স্থানই ফাঁকা নেই। এই মুহূর্তে ওয়ার্ডগুলোতে ২ জন করেও রয়েছেন, কোনো ২ জন করে। এখানকার যারা এসেছেন বরগুনায়, আপনাকে জানিয়ে রাখি, যারা আক্রান্ত হচ্ছেন তারা মূলত বরগুনা পৌর শহর এবং বরগুনার গৌরীচন্না ইউনিয়নের। এখানে একটি বিষয় রয়েছে যে যারা গৌরীচন্না ইউনিয়নে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু পৌর শহরে আসা যাওয়া করেন। সুতরাং দেখা যায় যে বরগুনার মধ্যে যদি হটস্পট হিসেবে ধরা যায় তাহলে পৌর শহরকে, এখানে কিন্তু পৌর শহরে নানা অব্যবস্থাপনা, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় এবং একই সাথে যে জলাবদ্ধতা আর মশক নিধনের যে কার্যক্রম, সে বিষয়েও কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো তারা বলছেন যে মশক নিধনে পৌর প্রশাসন আগে থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আপনাকে জানিয়ে রাখি, বছরের শুরুতেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিল যে উপকূল জুড়ে প্রাক বর্ষাকালীন সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে এবং তারপর থেকে আমরা দেখেছি যে তাদের ধারণাই সত্য হয়েছে। এখানে এই মাসের শুরু থেকেই প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারাও গিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, সরকারি হিসেব মতে মৃতের সংখ্যা ৫ জন, যদিও বেসরকারি হিসেব বলছে যে মৃতের সংখ্যা ১০ জনের বা তারও বেশি বলে জানান এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের। তো হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে আমরা দেখেছি যে এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০ জন চিকিৎসককে নতুন করে পদায়ন করা হয়েছে, ১০ জন সেবিকাকে পদায়ন করা হয়েছে এবং আজকে ঈদের ছুটির পরে জেলা প্রশাসক এসেছিলেন এই হাসপাতালে এবং তারপর থেকেই কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে, পরিচ্ছন্নতা অভিযান কিংবা মশক নিধন কার্যক্রম, সেটি কিন্তু বেশ বেগবান হয়েছে এবং জেলা প্রশাসক আজকে তিনি নোটিশ করে দিয়েছেন যে প্রত্যেক ঘরের আঙিনা কিংবা পেছনের অংশে যাতে জলাবদ্ধতা না থাকে এবং সেটি নিরসনের জন্য ৩ দিনের মধ্যে ব্যবস্থা না হয়, না হলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনারও ঘোষণা দেন তিনি। এছাড়া তিনি জানান যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর প্রশাসন সকলেই কিন্তু সচেতন থাকবেন কাজ করতে। তো এখন কিন্তু একটি ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে। আপনাকে জানাই যে এই ওয়ার্ডে ২ দিন আগেই ২ জনের মৃত্যু হয়েছিল এই ওয়ার্ড থেকে। তো ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই ভয়াবহ রূপ নেবে যদি এখনই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে এই ঘটনায় সদর থানায় মামলা করে নিহতের পরিবার। পুলিশ জানায়, কিছুদিন আগে শিবপাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু। তবে রাজি না হয় শনিবার দুপুরে শাকিলকে করতোয়া নদীর ঘাটে তুলে নিয়ে মারধর করে ফেলে রেখে যায় জিতুর সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর জিতুর সদস্যপদ বাতিল করে বিজ্ঞপ্তি দেয় স্বেচ্ছাসেবক দল।
জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। প্রসিকিউশনের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে নতুন করে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল 17 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য 3 মামলায় 9 পুলিশ সদস্য সহ 11 জনকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টার দিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলার 4 আসামি, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলার 5 আসামি এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় 2 আসামি সহ মোট 11 জনকে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় দেন। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ব্যাংকের কর্পোরেট শাখা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে পুলিশে সুপর্দ করে সেনাবাহিনী। জানা যায়, ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তার রুমে এসে তার ভিজিটিং কার্ড চান অভিযুক্ত ব্যক্তি। এ সময় তার পরিচয় জানতে চাইলে নিজেকে মেজর হিসেবে পরিচয় দেন মোহাম্মদ আবু কায়সার নামের এই ব্যক্তি। এ সময় ওই রুমে অবস্থান করা একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তার বিস্তারিত পরিচয় জানতে চাইলে এক পর্যায়ে ধরা পড়ে যায় অভিযুক্ত। এরপর সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। স্যার, আপনার একটা কার্ড লাগবে। আমি কার্ড এমনি তো যাকে তাকে দিতে পারি না, কারণটা বলেন আপনি আমাকে। এক পর্যায়ে এখানে ব্রিগেডিয়ার এজাজ, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, উনি বসা ছিলেন। উনি তখন বেশ কিছু পয়েন্ট জিজ্ঞেস করলেন। উনি তখন বললেন যে না, তোমার প্রকৃত পরিচয়টা দাও। তখন উনি কিন্তু বলছেন না যে আমি ল্যান্স কর্পোরাল। এবং যখন বললেন প্লাটুন কমান্ডারকে, সেটা উনি বলতে পারছেন না। অনেক কিছু বলতে পারেন না। তখন এটা বোঝা গেল যে উনি ফেক। পরে উনি একসময় স্বীকার করলেন যে উনি ল্যান্স কর্পোরাল ছিলেন এক সময়। আপনি তো মনে হয় মেজর হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই। একটু আমাদেরকে বলেন যে এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই। এক্সট্রিমলি সরি ভাই, এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল 10টার দিকে উপজেলার সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি জেলার 8টি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। এরপর গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সকাল থেকে বিক্ষোভ মিছিলে নামেন পারভেজ আহমেদের অনুসারীরা। এ সময় নতুন কমিটির পক্ষে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থান নেয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সকালে উপজেলার জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি। পুলিশ জানায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামের চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মাঝে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। রাত 3টার দিকে ঝুলিপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহের দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে রাজু ইসলামের। তবে বিষয়টি অস্বীকার করেছে বিজিবি। নিহতের স্বজনরা জানায়, রাতে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে উদ্ধার করে রংপুর মেডিকেল নেয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের 8 থেকে 10টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে বিএসএফ। সকাল 10টার দিকে আখাউড়ার কলিকাপুর সীমান্ত থেকে গরুগুলো আটক করে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, সকালে আখাউড়ার কলিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হয়। এ সময় গরুগুলো শূন্য রেখা অতিক্রম করলে স্থানীয়দের সতর্ক করে বিএসএফ। এক পর্যায়ে সকাল 10টার দিকে বিএসএফ সদস্যরা গরুগুলোকে ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে। এ বিষয়ে বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কে বেড়েছে যানবাহনের চাপ। রোববার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এছাড়া সিরাজগঞ্জে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পাশাপাশি মহাসড়কের মোড় ও বাস কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। বাসের টিকিট না পেয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। একই চিত্র দেখা যায় বগুড়ায়। সংকটের কারণে ঠিক সময়ে ছাড়ছে না বাস। কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 25 জন। গেল রাতে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের গোপীনাথপুর এলাকায় একটি ট্রাককে পেছনে থেকে ধাক্কা দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত বাস যাত্রীদের উদ্ধারের সময় দ্রুত গতিতে আসা আরও 3টি বাস ও একটি প্রাইভেট কার সেখানে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। শেরপুরে বাস চাপায় সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসে আগুন দিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা শেরপুর সড়কে প্রায় 1 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, সাবেক সেনা সদস্য মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে ভাতশালার হাওড়া এলাকায় যাওয়ার পথে পেছন থেকে শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় সাবেক এমপি পুত্র মাদকাসক্ত ছিলেন বলেও জানানো হয়। আটক রুমনের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। রিফাত আমিন 2014 সালে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। 2018 সালের পর থেকে তিনি বিদেশে বসবাস করছেন বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারির ধীর গতির কারণে এখনও কাটেনি কন্টেইনার জট। 54,000 TEU ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দরে কন্টেইনার আছে প্রায় 42,500 TEU। আজ সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে মাত্র 1,935 TEU। তবে ব্যাংকসহ সরকারি বেসরকারি সব অফিস আজ থেকে পুরোদমে চালু হওয়ায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা কর্তৃপক্ষের। তবে ডেলিভারি কম হওয়ায় বেসরকারি ICD-গুলোতে ও কন্টেইনার জমে গেছে। এমন অবস্থায় পণ্য ডেলিভারি নিতে দেরি করলে প্রতিদিন 4 গুণ জরিমানা গুনতে হবে আমদানিকারকদেরকে।
চট্টগ্রামের আড়তে শুক্রবার থেকে শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। ইতিমধ্যেই 20,000-এর মতো চামড়া বিক্রি হয়েছে আড়তে। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গ ফুট চামড়া 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে, যেখানে ট্যানারি মালিকরা দাম ধরছেন মাত্র 38 থেকে 40 টাকা। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে চামড়া বেচাকেনা কয়েকদিন পর আগের চেয়ে আরও বাড়বে বলে আশা তাদের। দেশের বাইরের খবর, তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জবাবে শনিবার ইসরায়েলের হাইফা বন্দর ও তেল শোধনাগার সহ বেশ কয়েকটি শহরে ইরানের হামলায় প্রাণ গেছে অন্তত 10 জনের। এছাড়া বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ অন্তত 35 জন। ইরানের পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথি যোদ্ধারাও। এর আগে তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের অন্যতম প্রধান বন্দর হাইফায় হামলা করে তেহরান। ইরানের স্থানীয় গণমাধ্যম বলছে, হাইফা বন্দরে রাখা অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করেছিল তেহরান। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এসব হামলার পর উত্তর ও মধ্য ইসরায়েল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। বিশেষ এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সচল রয়েছে। এদিকে শনিবার রাতে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল ও ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতায় এগিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। শনিবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। প্রায় 50 মিনিট ধরে ফোন আলাপে এই সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে বলে শঙ্কা জানান পুতিন। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। যদিও কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে মস্কোর। ইরান ইসরায়েলে চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। শনিবার মধ্যপ্রাচ্য ইস্যুতে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। সে সময় ইসরায়েল এই অঞ্চলের অন্যতম শত্রু বলে উল্লেখ করেন এরদোয়ান। গাজা যুদ্ধে চোখ বন্ধ করে থাকলেও বর্তমান পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই দিন ইরান ও ইসরায়েল ইস্যুতে ইরাক, গ্রিস, সাইপ্রাস ও স্পেনের প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফরহাদ বিন আবদুল্লাহ। ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 1.5 মাসে পঞ্চমবারের মতো রাজ্যটিতে আকাশ দুর্ঘটনা ঘটল। রোববার ভোরে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। 6 যাত্রী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাচ্ছিল উড়োযানটি। হঠাৎ এর বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন হেলিকপ্টারে থাকা সব আরোহী। বৈরী আবহাওয়া, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন বিভাগ। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে প্যারেডে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার 79তম জন্মদিনে সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেবেন তিনি, যেখানে 7,000 সেনা অংশ নেবেন প্যারেডে। হাজার হাজার মানুষের সুযোগ হবে এই প্যারেড দেখার। এদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস সহ দেশটির বড় বড় শহরে নো কিংস ব্যানারে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভে। পরিস্থিতি দমাতে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সেখানে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা।
ভারতের কেরালার থিরুভানান্থপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ একটি যুদ্ধ বিমান জরুরি অবতরণ করেছে। শনিবার রাতে ব্রিটিশ F-35B লাইটনিং II ফাইটার জেট জরুরি অবতরণ করে কেরালায়। ভারত মহাসাগরের উপর উড্ডয়নকালে জ্বালানি স্বল্পতার মুখে পড়ে বিমানটি। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটটি যুক্তরাজ্যের HMS প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিমানের বহরের অংশ। বর্তমানে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই বিমান মোতায়েন করা রয়েছে। ভারতের নৌবাহিনীর সঙ্গে সমুদ্রে মহড়াতেও অংশ নিয়েছে এই যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের বহরে সংযোজিত অত্যাধুনিক ফাইটার জেটগুলোর একটি। এবার খেলার খবর। জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। রোববার সেখানে প্রথম দিনের মাঠের অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। আগামী 17 জুন টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম পর আগামী মাসের 2 তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের সেই সিরিজ দিয়েই মূলত মিরাজের অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হবে। তবে এর আগেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। এছাড়া প্রথম টেস্টেও মিরাজের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এবার ফুটবলের খবর। আগামী 11 থেকে 22 জুলাই ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। যদিও ভারতকে মাঠে রেখেই শিরোপা জয়ের আশা ছিল নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। সাউথ এশিয়াতে আমরা এজ লেভেলে অলওয়েজ আমরা প্রত্যেকটা এজ লেভেলেই চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি আসলে কম্পিটিটিভ ম্যাচ খেলতে বা কম্পিটিশন করে জেতার পক্ষে। হ্যাঁ, তখন নিজের দিক থেকেও যেরকম কনফিডেন্স থাকে, একইভাবে আমি জানতে পারি যে আমার টিম কোন লেভেলে আছে, তাদের স্ট্রেংথ কী। তো ইন্ডিয়া 11th আওয়ারে উইথড্র করে নিয়েছে, তো এটা তো আমাদের কিছু করার নেই। বাকি টিমগুলোর সাথে অবশ্যই আমরা খেলবো। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম। ইরান ইসরায়েল সংঘাতে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেননি ইরানের ইন্টার মিলান ফরওয়ার্ড মেহেদী তারেমি। বিষয়টি নিশ্চিত করেছে তারেমির ক্লাব ইন্টার মিলান। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে দলের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও তারেমি এখনও তেহরান থেকে বের হতে পারেননি। কারণ ইসরায়েলের হামলার জেরে নিজেদের আকাশ পথ বন্ধ রেখেছে ইরান। তাই ইন্টার মিলানের স্ট্রাইকারের নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে দেশে ফিরেছিলেন মেহেদী তারেমি। এরপরই সংঘাতের কারণে আটকে পড়েন তিনি। এদিকে তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তার ক্লাব ইন্টার মিলান। নিরাপত্তার কারণে স্থলপথে লস অ্যাঞ্জেলেস নেয়ার ঝুঁকি নেবে না তারা। ক্লাব বিশ্বকাপে ইতালিয়ান ক্লাবটির প্রথম ম্যাচ বুধবার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।